ইরফানের কথাটা শুনে মায়রার ভীষণ খারাপ লাগলো। সে তো জানে ইরফান কেমন, তবুও কেন ইরফানকে উল্টোপাল্টা বলে দিল। মায়রার চোখ জোড়া ভিজে ওঠে। মায়রা ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ভাঙা গলায় ডাকে, শিশরাজ। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে নিজের সাথে মৃদু স্বরে বলে, বলো বাটফ্লাওয়ার। মায়রা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে, আপনি সেলফিশ নন, আপনি অমানুষ নন। আমি রেগে বলে ফেলেছিলাম, আসলে লাবিবকে অনেক ভালোবাসি, তাই আপনার মুখে ওই রকম কথা শুনে রেগে গিয়েছিলাম। আমি সরি শিশুওয়ালা। ইরফান মায়রার মাথা তুলে মায়রার দিকে তাকায়। জিরো লাইটের আলোয় মায়রার মুখে একটু একটু আলো এসে পড়ে। ইরফান মায়রার মুখ মুছে দিয়ে মৃদু স্বরে বলে, চোখের পানি জমিয়ে রাখো, ফিউচারে কাজে লাগবে। এক্ষুনি সব শেষ করে ফেলছো কেন? মায়রা বোকা চোখে চেয়ে বলে, কেন? ইরফান মায়রার গলা থেকে ওড়নাটা সরিয়ে পাশে রাখলো। এরপর মায়রার গলার ভাঁজে হাত দিয়ে মৃদু স্বরে বলে, ভার্সিটি উঠলে বোঝাবো। মায়রা তবুও বুঝলো না। মায়রা মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে কাঁদাবেন কেন? আমি না আপনার বউ, বউদের হাসাতে হয় জানেন না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব বোঝে, জাস্ট আমাকে হার্ট করার সময় সব ভুলে যাও। হোয়াই হাজবেন্ডদের হার্ট করতে নেই, জানো না? মায়েরা মিনমিন করে বলে, সরি, আসলে আপনার রাগ তো কমে গিয়েছে। আমার মনে হয় আপনার ওই রাগগুলো আমার ভেতরে ট্রান্সফার হয়ে এসেছে, তাই ভুলভাল বলে ফেলি। তাহলে এটা কি আমার একার দোষ হয়ে গেল বলুন? ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড। মায়েরা ইরফানের গলা জড়িয়ে ধরে মিটি মিটিয়ে হাসলো। একটু পর ইরফানের কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মায়রা ইরফানের থেকে পাল্টা উত্তর না পেয়ে ইরফানের কানের আগায় দাঁত বসায়। ইরফান বা হাতে মায়রার কপালে হাত রেখে ঠেলে বলে, স্টুপিড, কি করছো? মায়রা ইরফানের কান ছেড়ে মুখ বাঁকালো। তেরা লোক একটা, কখনো তাকে ভালোবাসি তো বললই না, সে বললেও আনসার দেয় না। দুই হাতে ইরফানের গলায় জড়িয়ে ধরে চোখ বুজলো। ইরফান কানের আগায় হাতটা বোলালো। বাদর তো কামড়ায় না, এই স্টুপিড বউটা বাদরের সাথে সাথে ইঁদুরও। মায়েরা কলেজ থেকে এসে বেডের উপরে মুখ ফুলিয়ে বসে আছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে রেডি হয়ে নিল। আর চোখে মায়রার ফুলিয়ে রাখা মুখটা দেখে একটু চিন্তিত হলো। অফিস যাওয়ার জন্য গায়ের ব্লেজার সহ ফর্মাল ড্রেসে নিজেকে রেডি করে মায়রার সামনে গিয়ে দাঁড়ালো। মায়রা মুখ ফিরিয়ে নিল ইরফানের দিক থেকে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম তোমার? মায়রা তাকালো না ইরফানের দিকে। ইরফান মায়রাকে টেনে তার দিকে ফিরিয়ে মায়রার মুখটা দুই হাতের মাঝে নিয়ে বলে, কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন স্টুপিড? মায়রা আরো মুখ ফোলায়। ইরফান বুঝতে পারছে না সে আসলে করছেটা কি। মায়রা চোখ নামিয়ে রেখেছে। ইরফানের কেমন যেন অসহায় লাগলো। মেয়েটা এক সেকেন্ড শান্ত থাকলে তার নিজেকে কেমন যেন পাগল পাগল লাগে। ইরফান আবেগী স্বরে বলে, বউ। মায়রার সাথে সাথে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার চোখের দিকে তাকায় মৃদু স্বরে বলে, আমি কি করেছি বউ? মায়রার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। হাঁটুতে ভর দিয়ে দুই হাতে ইরফানকে জড়িয়ে ইরফানের বুকে মাথা রেখে বলে, আপনার অফিসের জন্য আপনি শুধু আমাকে ভুলে যান। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদু হেসে বলে, ভুলে যায় না। কি চাই তোমার বলো, তোমার ইচ্ছে পূরণ করে দেন আমি অফিসে যাব, তুমি চাইলে সব ক্যান্সেল করে দিব। মায়রা মাথা উঁচু করে ইরফানের দিকে তাকায়। থুতনি ইরফানের বুকে ঠেকানো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি মনে করুন আমার কি চাই, আপনি জানেন? ইরফান মায়রার দিকে চেয়ে ভাবতে লাগলো মায়রা কি চাইতে পারে। সে বুঝতে পারছে না ঠিক। এই তো গাড়ি থেকে নেমে ঘরে আসা পর্যন্ত তো ঠিকই ছিল। এইটুকু টাইমের মাঝে কি চাইছে মায়রা? বেশ কিছুক্ষণ পর বুঝতে না পেরে অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না বাটফ্লাওয়ার, তুমি বলো। মায়রা ইরফানকে ছেড়ে বেডের ওপরে পা ছড়িয়ে বসে। এরপর মন খারাপ করে বলে, হ্যাঁ হ্যাঁ, এভাবেই সব ভুলে যান, আর তারপর একদিন আমাকেও। ইরফান ঝট করে মায়রাকে টেনে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে।
মায়েরা বেচারি একটুও বুঝতে পারেনি ইরফান এমন তুফানের গতিতে কাছে আসে কেন। মেয়েটি বুঝে পায় না। ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়, ডান হাত মায়রার চুলের ভাঁজে দিয়ে রাখে। বেশ অনেকক্ষণ পর ও মায়রা ছাড়া পায় না। না পেয়ে ইরফানকে ঠেললে ইরফান বিরক্ত হয়, তবে ছাড়লো না মায়রাকে। দুই হাতে মায়রার কোমরটা জড়িয়ে মায়রাকে টেনে মায়রার দুই পা তার দুই পাশে দিয়ে কোলে তুলে নেয়। মায়রা দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মায়রাকে এভাবে নিয়ে হাঁটে গিয়ে ডিভানে বসে পড়ে। তার উপর মায়রা সহ সে বসে পড়ে। ইরফানের কোলে বসে মায়রা নড়ে চড়ে ওঠে ইরফানের থেকে ছাড়া পেতে। ইরফান মায়রার আরো শক্ত করে ধরে। বেশ অনেকক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দিলে মায়রা দ্রুত ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। ইরফান মৃদু হাসল। মায়রার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কাঁধে গাঢ় করে একটা চুমু আঁকে। এরপর গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে, ইউ নো বাটফ্লাওয়ার, আমি আমার বাটফ্লাওয়ারকে ডেইলি 24 আওয়ারের প্রতি 1440 মিনিট অ্যান্ড প্রতি সেকেন্ড 86,400 সেকেন্ড ফিল করি। মায়রা ঢোক গিলল। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা মিনমিন করে ডাকে, শিশুয়ালা। ইরফান মায়রাকে নিজের দিকে টেনে জড়িয়ে নেয়, মৃদু স্বরে বলে, বউ একটু আদর করি। মায়রা কেঁপে ওঠে। ইরফান বুঝতে পেরে একটু হাসলো। মাথা তুলে মায়রার বন্ধ চোখে মুখে দৃষ্টি বোলায়। ইরফানের বাঁ হাতের উপর মায়রা আধ শোয়া। ইরফান সোজা হয়ে মায়রাকে সোজা করে বসিয়ে তার বুকে জড়িয়ে নিল। কপালের সাথে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, আই এম ওয়েটিং ফর ইউ বাটফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি। মায়রা চোখ খিচে রাখলো। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় আঙ্গুল রেখে মৃদু স্বরে বলে, রেডি হয়ে নাও বউ, ফুচকা খাওয়াতে নিয়ে যাব। মায়রা সাথে সাথেই চোখ মেলে ইরফানের দিকে তাকায়। গতকাল ইরফান তাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েও নাসিমের সাথে দেখা করে বাড়িতে চলে এসেছিল। আজকেও কলেজ থেকে আসার সময় খাওয়ায়নি, তাই মায়রার মন খারাপ হয়েছে। মায়রা সোজা হয়ে বসে অবাক হয়ে বলে, আপনার মনে আছে? ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়রাকে ডিভানের ওপরে বসিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। এরপর ডান হাতের দুই আঙ্গুলের সাহায্যে মায়রার নাক টেনে বলে ওঠে, কিচ্ছু ভুলি না আমি, ফার্স্ট রেডি হয়ে নাও। কথাটা বলে পকেট থেকে ফোনটা বের করে ফোনে ব্যস্ত হয়। মায়রা খুশি হয় ভীষণ। ডিভান থেকে উঠে দ্রুত আয়নার সামনে গিয়ে রেডি হয়ে নেয়। এরপর ইরফান মায়রাকে নিয়ে বেরিয়ে যায়। ইরফান মায়রাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু মায়রা রেস্টুরেন্টে যাবে না, সে রাস্তার পাশে ফুচকা খাবে। ইরফান হতাশার শ্বাস ফেলে বলে, তুমি এত জেদি কেন বাটফ্লাওয়ার? মায়রা মুখ বাঁকিয়ে বলে, আচ্ছা খাবো না, বাড়ি চলুন। কথাটা বলে মায়রা দুই হাতে আড়াআড়িভাবে গুজে রাখে। ইরফান স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফোঁস করে শ্বাস ফেলে। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমি জেদি মেয়েদেরকে লাইক করি না। মায়রা চোখ ছোট ছোট করে বলে, জেদি মেয়েদের লাইক করতে কে বলেছে? আপনি আপনার জেদি বউকে লাইক করবেন, বুঝেছেন? ইরফান চোখ বাঁকিয়ে বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। মায়রা রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুই বলল না। গাড়ি থেকে বেরিয়ে অপর পাশের দরজাটা খুললে মায়রা বেরিয়ে আসে। এরপর ইরফান মায়রার হাতটা ধরে একটি ফুচকার দোকানে নিয়ে যায়। মায়রা 4 প্লেট ফুচকা দিতে বললে রাস্তার পাশে রাখা চেয়ারে বসলো। ইরফান মায়রার পাশে দাঁড়িয়ে রইল। মায়রা ইরফানের হাত ধরে বলে, আমার পাশে বসুন। ইরফান সাথে সাথেই বলে, নো। মায়রা বসা থেকে দাঁড়িয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার পাশে বসবেন না কেন আপনি? ইরফান উত্তর করে, এখানে না। মায়রা ইরফানের হাতটা ধরে বলে, আসুন আমার পাশে বসুন বলছি। ইরফান আশেপাশে তাকিয়ে বলে, স্টুপিড, আমি যেখানে সেখানে বসি না। মায়রাও সাথে সাথে বলে, বসতে হবে। ইরফান হতাশ চোখে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে টেনে তার পাশের চেয়ারে বসিয়ে মায়রা ইরফানের পাশে বসে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে। জীবনে এই সব জায়গায় বসেনি সে। বসা তো দূর, দাঁড়িয়েছে কিনা কখনো তাও মনে পড়ে না। আর এই স্টুপিড বউটার জন্য কত কিছুই করতে হচ্ছে তাকে। কিছুক্ষণের মাঝে মায়রার সামনে একটা প্লেট বাড়িয়ে দিলে মায়রা প্লেটটি হাতে নেয়। একটি প্লেট ইরফানের হাতে দেয়, আর একটি পাশের চেয়ারে রাখে।
তৃতীয় প্লেটটি থেকে মায়েরা খাওয়া স্টার্ট করে। ডান দিক ফিরে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়েরার প্রায় 5টি ফুচকা খাওয়া শেষ। অনেক ঝাল দিয়ে খাওয়ায় মায়েরার চোখ মুখ অনেকটাই লাল হয়ে গিয়েছে, সাথে ঠোঁট জোড়া টকটকে লাল, যা দেখে লাগছে খুব। মায়েরা আরেকটি ফুচকা মুখে পুরে ইরফানের দিকে চেয়ে ইশারা করে বলে, কি? ইরফান ঢোক গিল। ডান হাতের বুড়ো আঙ্গুল মায়েরার ঠোঁট জোড়ায় রেখে মৃদু স্বরে বলে, আমি তোমার লিপস খেতে চাইবো। তখনই একটি ছেলে হাতে আরেকটি ফুচকার প্লেট নিয়ে এগিয়ে দিয়ে প্লেটটি নিতে বলে। মায়েরা ইরফানের দিকে চেয়ে চোখ বড় বড় করে তাকায়। ইরফান বিরক্ত হলো, ডান হাত বাড়িয়ে ছেলেটির থেকে ফুচকার প্লেটটি নিলে ছেলেটি চলে যায়। ইরফান প্লেট দুটো তার পাশের চেয়ারে রেখে মায়েরার দিকে চেয়ে বলে, ফার্স্ট ফিনিশ করো বাট ফ্লাওয়ার, আই ওয়ান্ট টু ইট। মায়েরা চেঁচিয়ে ওঠে, চুপ। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে গলা নামিয়ে বলে, আপনি আসলেই একটা অসভ্য লোক। আপনি কি আমাকে একটুও খেতে দিবেন না? এটা রাস্তা জানেন না? ইস, আমি এখন এখান থেকে উঠে কাউকে মুখ দেখাবো কি করে? ইরফান বিরক্তির কণ্ঠে বলে, কাউকে মুখ দেখানোর প্রয়োজন নেই, আমাকে দেখালেই হবে। ফার্স্ট খাও। মায়েরা মুখ ভেঙচি দিল, অসভ্য লোক একটা। একটা প্লেট শেষ করে আরেকটি প্লেট নিয়ে ইরফানের সামনে এসে একটি ফুচকা ধরলে। ইরফান চোখ মুখ কুঁচকে বলে, আমি এইসব খাই না। মায়েরা ভেতর থেকে প্রায় সবগুলো মরিচ ফেলে দিল। জাস্ট দুটো মরিচের টুকরো রেখে ইরফানের সামনে নিয়ে বলে, দেখুন, আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি, একদম নাক মুখ কুচকাবেন না বলে দিলাম। এমন ভাব করেন যেন আমি ঘু খাচ্ছি। ইরফান দ্বিগুণ মুখ কোচকায়, ধমকে বলে, এসব বাজে কথা অফ করবে না তুমি? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এমন করেন কেন? আপনি না আমাকে লিটল গার্ল বলেন? আমার জন্য একটা ফুচকা খেলে কি হবে? মরিচ দেইনি সত্যি। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। সময় নষ্ট না করে হা করলো, যেন মায়েরা একটা রিমোট, এক্ষুনি আবদার করলো। অমনি ইরফান হা করলো। মায়েরা বেশ খুশি হয়ে ইরফানের মুখে ফুচকা পুরে দেয়। ইরফানকে তার কি যে ভালো লাগে। ইরফানের অপছন্দের জিনিসগুলোও সে একেবারের জায়গায় দুইবার বললেই ইরফান কি সুন্দরভাবে সব মেনে নেয়। ইরফানকে খাওয়াতে খাওয়াতে পুরো 1 প্লেট ফুচকা সব খাইয়েছে মায়েরা। ইরফান ফোনে মগ্ন ছিল, মরিচ ছাড়া দেওয়ায় বেচারা ধান্দাতেই এতগুলো খেয়ে নিয়েছে বুঝতেই পারেনি। মায়েরা সবগুলো ইরফানকে খাইয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফানের হঠাৎ খেয়াল আসতেই মায়রার দিকে তাকালো, এরপর মায়রার হাতের প্লেটের দিকে তাকালো। খুব বুঝলো সব সেই খেয়ে নিয়েছে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে চেয়ে ছোট করে বলে, সরি। মায়রা ইরফানের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে ফেলল। নিজেকে সামলে হেসে বলে, পুরো 1 প্লেট ফুচকা খাইয়েছি আপনাকে, বুঝলেন তো? মায়রা পারে না এমন কিছুই নেই। কথাটা বলে হাতের প্লেটটা রেখে আরেকটি প্লেট নিলে মায়রা খাওয়া স্টার্ট করলো। ইরফান ফোনের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। মায়রা সব ফুচকা খাওয়া শেষে ইরফান বিল মিটিয়ে মায়রার হাত ধরে তাদের গাড়ির দিকে এগিয়ে যায়। মায়রা ইরফানকে এতগুলো ফুচকা খাওয়াতে পেরে ভীষণ খুশি। তার স্বভাব সুলভ উৎফুল্ল মেজাজে কথা বলতে বলতে ইরফানের হাত ধরে এগিয়ে যায়। হঠাৎই ইরফানের কানে ভেসে আসে একটি বাক্য, ওই মেয়েকে বিছানায় না নিয়ে আমার দম নিব না, হ্যাঁ বেমাল। ইরফান ডান পা সামনের দিকে বাড়িয়েও পিছিয়ে নেয়, ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকায়। একটি 24 কি 25 বছরের ছেলে মায়রার দিকে চেয়ে ফোনে কথা বলছে। মুহূর্তেই ইরফানের মাথায় রক্ত উঠে যায়, চোখ বুজলো। মায়রা ইরফানের হাত ধরে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লেন কেন? ইরফান চোখ খুলে মায়রার দিকে তাকায়, এরপর আবারও আশেপাশে তাকায়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আমেজ নামবে ভাব, আশেপাশে তেমন মানুষ নেই। ইরফান ছোট করে বলে, চলো। এরপর মায়রার হাত ধরে তার গাড়ির দরজা খুলে মায়রাকে বসতে বললে মায়রা উঠে বসে। ইরফান মৃদু স্বরে বলে, 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে গাড়ির পেছন দিকে বড় বড় পা ফেলে সেই লোকটির পেছনে এসে দাঁড়ায় ইরফান। হঠাৎই লোকটির কান থেকে ফোনটা নিয়ে তার কানে নিয়ে শক্ত গলায় বলে, ইয়োর টাইম ইজ আপ সৌভিক।
কথাটা বলেই ফোনটা আছাড়ে ফেলে। সামনের লোকটি পালানোর জন্য পা বাড়ালে ইরফান লোকটির কলারটা ধরে। রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটির কলার ছেড়ে মৃদু হেসে বলে, আমার সাথে এসো। লোকটি অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আসে। আনএক্সপেক্টেড কিছু পেয়ে লোকটি বলার মতো কিছুই পায় না। ইরফান লোকটিকে টেনে সামনের দিকে বেশ অনেকক্ষণ হাঁটলো। লোকটি পালাতে চাইলেও পারেনি। ইরফান একটি ফাঁকা জায়গায় গিয়ে পিছু ফিরে তাকায়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই ইরফান লোকটির কলার ধরে গাছের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটির গলায় পাড়া দিয়ে হিসিয়ে বলে, মানুষ খুন করা আমার ক্যারেক্টার নয়, আদারওয়াইজ তোকে কত শতবার খুন করতাম, এটা কল্পনাও করতে পারবি না বাস্টার্ড। কথাটা বলে ইরফান তার গায়ের ব্লেজারটা খুলে লোকটির মুখ বেঁধে দেয়। লোকটি ছাড়া পেতে ছটফটায়। ইরফান লোকটির গলা থেকে পা সরায়নি। সে তার বেল্ট খুলে লোকটির দুই হাত বেঁধে দেয়। এরপর তার শরীর থেকে শার্ট খুলে লোকটিকে গাছের সাথে বেঁধে দেয়। লোকটির দুই পা সামনের দিকে মেলে রেখেছে। ইরফান তার কাজ শেষ করে শক্ত গলায় বলে, জাস্ট ওয়েট। কথাটা বলে ইরফান বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়েরা ইরফানের অপেক্ষা করছিল। আশেপাশে বারবার তাকিয়ে না দেখে মেয়েটি হতাশ হচ্ছিল। হঠাৎই ড্রাইভিং সিটে ইরফানকে বসতে দেখে মায়েরা অবাক হয়ে তাকায়। ইরফানের গায়ে কিচ্ছু নেই। মায়েরা চোখ বড় বড় করে বলে, আপনার শার্ট ব্লেজার সব কই? ইরফান কিছুই বলল না। দৃষ্টির সামনে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা অবাক হয়ে বলে, অদ্ভুত তো, আপনি কাপড় কোথায় খুলে রেখে আসলেন? ইরফানের মায়রার দিকে তাকালো না। কিছু দূর যেতে মায়রার সামনের দিকে দৃষ্টি পড়লে দেখলো একদম তাদের গাড়ির সামনে একটি লোক গাছের সাথে বাঁধা অবস্থায় বসানো। সবচেয়ে অবাক করা ব্যাপার, লোকটির মুখে ইরফানের ব্লেজার সাথে বাঁধা মনে হলো লোকটি ইরফানের শার্ট দিয়ে বাঁধানো। মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, ভীত কণ্ঠে বলে, গাড়ি থামান প্লিজ, ওই লোকটার সামনে। মায়রার কথা যেন ইরফান শুনতেই পায়নি। গাড়িটি লোকটির থেকে খুব বেশি দূরে নয়। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ইরফানের হাত ঝাঁকিয়ে বলে, শিশরাজ, কি করছেন? গাড়ি থামান প্লিজ, ওই লোকটা মরে যাবে তো। ইরফান মায়রার কথা শুনল না, বরং গাড়ির বেগ বাড়িয়ে সামনে বেঁধে রাখা লোকটির পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা তুলে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। মেয়েটি ভয় পেয়ে প্রায় কেঁদে দিয়েছে। ইরফান দৃষ্টি নড়চড় নেই, শক্ত চোখে চেয়ে গাড়ির স্টিয়ারিং আরো শক্ত করে ধরে। এরপর গাড়ির ব্যাকে নিয়ে গিয়ে আবারও লোকটির পা দুটোর ওপর গাড়ির চাকা তুলে দেয়। এভাবে পুরো 6 বার লোকটির দুই পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা তুলে দেয়। লোকটির মুখ বাঁধা থাকায় তার আওয়াজ বের হয় না, তবুও অস্পষ্ট স্বরে গোঙানির আওয়াজ আসে। মায়রার নিজেকে দিশেহারা লাগে। এগিয়ে এসে দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ভীত কণ্ঠে বলে, শিশরাজ থামুন প্লিজ, এমন করবেন না, আমার ভয় করছে, থামুন। ইরফান গাড়ির ব্রেক কষল। বেশ কিছুক্ষণ চোখ বুজে নিজেকে শান্ত করলো। এরপর দুই হাতে মায়রাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। দুই হাত শক্ত করে মায়রাকে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, আমি আছি, ডোন্ট প্যানিক। মায়রা ইরফানকে ছেড়ে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, আপনি এমনটা কেন করলেন? ইরফান ডান হাতে মায়রার চোখের কোণে লেগে থাকা পানিটা মুছে দিয়ে মৃদু স্বরে বলে, ও আমার বাটফ্লাওয়ারকে নিয়ে বাজে কথা বলেছে। মায়রা অবাক হয়ে বলে, তাই বলে এমন করবেন? ওনাকে হসপিটালে নিয়ে যান। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখে, এরপর শক্ত কণ্ঠে বলে, তুমি অন্য কাউকে নিয়ে ভাববে না, আন্ডারস্ট্যান্ড? কথাটুকু বলে মায়রার বোকা চাহনিতে তার দৃষ্টি নিবদ্ধ করে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আসে। সে এমন ইরফানকে চেনে না। থাপ্পড় মারা পর্যন্ত ইরফানকে চিনত, কিন্তু এমন পাষাণ্ড ইরফানকে তার না চাইতেও ভয় লাগছে। ইরফান মায়রার ভীত মুখপানে চেয়ে নিজেকে শান্ত করলো। মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, মাই বাটফ্লাওয়ার, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? মায়রা ঢোক গিলল, কাপা কাপা কণ্ঠে বলে, আপনি কিভাবে এমনটা? ইরফান মায়রার ঠোঁট জোড়া আলতো করে আঁকড়ে ধরে। মায়রা চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে মৃদু স্বরে বলে, ভয় পাচ্ছ কেন বাটফ্লাওয়ার? ইউ নো, আমি তোমাকে জাস্ট আদর করতে পারি, হার্ট করতে পারি না।
কথাটা বলে ইরফান মায়েরার ডান হাত তার বুকের বাঁ পাশে চেপে নরম গলায় বলে, বার্ডফ্লাওয়ার, তার শীষরাজকে ছাড়া অন্য কারোর কথা ভাবলে এখানে ক্ষত সৃষ্টি হয় লিটিল গার্ল। তুমি জাস্ট আমাকে নিয়ে ভাববে, জাস্ট আমাকে। আমার মাঝেই তুমি সীমাবদ্ধ থাকবে বার্ডফ্লাওয়ার। কি আবেগ মাখা আবদার! মায়রার চোখ জোড়া ভরে ওঠে। ডান হাত বাড়িয়ে ইরফানের গালে হাত রেখে ভেজা কণ্ঠে বলে, আপনি এত ভালোবাসেন কেন আমায় শীষরাজ? ইরফান মায়রার হেজাব আলগা করে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে। গলার ভাঁজে শব্দ করে দুটো চুমু খেয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাভ ইউ বার্ডফ্লাওয়ার। মায়রার কান্না ভেজা চোখে একটু হাসলো। দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মুখ বাঁকিয়ে বলে, মিথ্যু। মায়রার আবারও লোকটির কথা মনে পড়ল, কিন্তু ইরফানকে বলার সাহস সে পাচ্ছে না। সে জানে এই কথা বলে ইরফান ভীষণ রেগে যাবে। তার ভাবনার মাঝে ইরফান পকেট থেকে ফোনটা বের করে রাকিব নামের কাউকে কল করে, এখানে আসতে বলে লোকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তবে সবচেয়ে লো কোয়ালিটির হসপিটাল প্লাস একদম নর্মাল ট্রিটমেন্ট দেয় এমন জায়গা নিশ্চিত করতে বলেছে। মায়েরা অবাক না হয়ে পারল না। এই ইরফানকে মায়েরা নতুন চিনল। ইরফানের এই নতুন রূপ মায়েরাকে খানিকটা ভীত করে। ইরফান মায়েরার মাথায় চুমু এঁকে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা ইরফানের বুকে মাথা রেখে চোখ বুঝল। পরের দিন রাত তখন ৮টা। শুদ্ধ তার অফিস থেকে ইরফানের অফিসে এসেছে। মাঝে মাঝেই তার বাড়ি যাওয়ার সময় ইরফানের অফিস হয়েই যায় সে। আজও এসেছে। নাসিমের সাথে কথা বলতে বলতে ইরফানের অফিস রুমে প্রবেশ করে। ইরফান ল্যাপটপে কাজ করছে। শুদ্ধকে দেখল, তবে কিছুই বলল না। শুদ্ধকে এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে আরও বেশ কিছুক্ষণ নাসিমের সাথে কথা বলে কল কেটে দেয়। টেবিলের ওপর থেকে একটি বন্ধ ল্যাপটপ নিয়ে অন করে শুদ্ধ। এরপর নাসিমকে ভিডিও কল দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আয় আয়, নাসিমের নাকি তোকে ছাড়া কিডনি জ্বলছে। ইরফান ভুরু কুচকে চেয়ে আছে শুদ্ধর দিকে। ওপাশ থেকে নাসিম কল রিসিভ করলে শুদ্ধ মিটমিটিয়ে হেসে বলে, নাসিমা খালা, স্বীকার করতো তোর ইরফানকে ছাড়া কিডনি জ্বলছে না। আমার সত্য বেশি হয়ে গেছে বুঝলি। সত্য কথার দাম নাই, তাই কেউ আমায় বিশ্বাস করতে চায় না। নাসিম ওপাশ থেকে বিরক্ত হয়ে বলে, তুই ভালো হ শুদ্ধ, নয়তো তোর কপালে বাচ্চা নাই বলে দিলাম। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, বেয়াদ্দপ, উল্টোপাল্টা অভিশাপ দিলে এক থাবড়া খাবি। নাসিম কিছুই বলল না। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে ইরফানের দিকে ল্যাপটপ ঘুরিয়ে ইরফানের পাশে যেতে নিলে হাতের সাথে লেগে কি যেন পড়ে যায়। হাতের ওপর 2 ফোঁটা কিছু পড়তেই শুদ্ধ ও মাগো বলে ওঠে। জায়গাটা জ্বলে গেল মনে হচ্ছে। ইরফান ভুরু কুচকে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ হাতের জায়গাটা ডলে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। নাসিম অবাক হয়ে বলে, শুদ্ধর কি হলো রে? ইরফান ভাবলে ক্ষীণভাবে বলে, এসে দেখে যা। নাসিম কিছু বলতে গিয়ে থেমে যায়। ইরফানের হাতের দিকে নজর পড়লে জহুরির চোখে তাকিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, এই ইরফান, তোর হাতে কি হয়েছে? ইরফান কিছুই বলে না। শুদ্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইরফানের উদ্দেশ্যে বলে, কি এনে রেখেছিস রে? হাতে একটু পড়ছে না? পড়েনি, তাতেই মনে হচ্ছে চামড়া খুলে যাচ্ছে। ইস! বলতে বলতেই এগিয়ে এসে টেবিলে কাত হয়ে থাকা ছোট বোতলটা হাতে তুলে দেখল। বোতলের গায়ে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে, কিরে, তুই সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখছিস নাকি? এসব বিজ্ঞানীদের জিনিস তোর এখানে? কোন পায়ে হেঁটে আসেনি সোনা? আসলো কিভাবে? ইরফানের দৃষ্টি তার ল্যাপটপে। নাসিম কলের ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলে, শুদ্ধ ইরফানের হাতটা চেক কর দ্রুত। শুদ্ধ নাসিমের কথা শুনে অবাক হয়। হাতের বোতলটি টেবিলের ওপরে রেখে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, তোর হাত কই দেখি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, যাবি তোরা, ডিস্টার্ব করছিস কেন? নাসিম বলে, শুদ্ধ, ওর কথা শুনিস না, ওর হাত চেক কর। ইরফান নাসিমের দিকে রেগে তাকায়। নাসিম পাত্তা দিল না। শুদ্ধ জোর করেই ইরফানের হাত টেনে ধরে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বেচারা নিজেই ভয় পেয়ে যায়। সাথে সাথে ইরফানের হাত ছেড়ে অবাক হয়ে বলে, ইরফান, তোর হাতের এই অবস্থা কি করে?
তোর হাতে কি করে সালফিউরিক অ্যাসিড পড়েছিল? নাসিম শুদ্ধর কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, ইরফান, তুই ইচ্ছে করে করেছিস এটা, তাই না? শুদ্ধ মাথায় হাত দিয়ে ঝিম মেরে দাঁড়িয়ে আছে। ইরফানের হাতের চামড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এর হাত গলে গিয়েছে। কেউ টাচ করলে ইরফানের চামড়া উঠে আসবে। থেমে থেমে বলে, তুই পাগল? কি করেছিস এসব? হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, এই বেয়াদব, এসব কি করেছিস? ইরফান শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। এদের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে মরে গিয়েছে। বসা থেকে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলে, তোদের আর কাজ নেই? নাসিম অসহায় চোখে চেয়ে বলে, শুদ্ধ, ওকে গাড়ি চালাতে দিস না। যা, ও গাড়ি চালালে ওর হাতের সব চামড়া তো গাড়ির স্টিয়ারিং এ লেগে যাবে। শুদ্ধ দ্রুত পায়ে বাইরে যেতে গিয়েও নাসিমের দিকে চেয়ে বলে, আমি জানি ও ইচ্ছে করে এরকমটা করেছে। ওকে খুব ভালো করে চিনি, কিন্তু ও কেন এমনটা করেছে তুই জানিস? নাসিম মলিন গলায় বলে, মেবি বারবি ডলের জন্য। ও একটা পাগল, ওকে ডক্টর দেখাবি। শুদ্ধ আর কিছুই বলো না, দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। নাসিম দীর্ঘশ্বাস ফেলে। এত অসহায় লাগছে নিজেকে। ইরফান এরকম কেন করেছে? শুদ্ধ ইরফানের পিছু গিয়ে ইরফানকে পায় না, ও চলে গিয়েছে। শুদ্ধ হতাশ হলো। ইরফান এমন কেন? শুদ্ধ সত্যি না তো ভাববার মতো কিছু খুঁজে পায়, আর না তো কিছু বলার মতো। ইরফান অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়ে ডিভানের উপরে ল্যাপটপ নিয়ে বসেছে। অফিসের অবসরপ্রাপ্ত কাজে ব্যস্ত হয়েছে। মায়েরা একটু আগে নিচে গিয়েছে। ইরফান কিছু বলেনি, কিন্তু সে দুই হাতে ঠিক করে কাজ করতে পারছে না। এই কারণে সে বিরক্ত। ল্যাপটপে টাইপ করছে, অথচ হাত চলছে না। তীব্র জ্বলনির সাথে অসহনীয় ব্যথা, অথচ ইরফানের মুখে এর কোনো ছাপ নেই। চোখে মুখে বিরক্ত নিয়ে ডান হাত মেলে একবার চোখ বোলায়। প্রথম হাত ছিল সাদা, এরপর লাল টকটকে ছিল, এখন ধীরে ধীরে কেমন যেন বাদামি কালার হয়ে যাচ্ছে। হাতের চামড়া এত নরম হয়ে গিয়েছে, শাওয়ার নিতে গিয়েও অনেকটা চামড়া কেমন যেন নাই হয়ে গিয়েছে। ইরফানের মুখ স্বাভাবিক। মায়েরা 2 মিনিট হলো ঘরে এসে ইরফানের পেছনে দাঁড়িয়েছিল। সে ইরফানের পেছনে দাঁড়িয়েছিল দুষ্টুমি করতে, কিন্তু ইরফানের হাতের অবস্থা দেখে মায়েরার চোখে মুখে বিস্ময় ভর করলো। অবাক হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনার হাতে কি হয়েছে শিশুওয়ালা? মায়েরার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। মায়েরা পেছন থেকে ইরফানের সামনে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে ইরফানের দুই হাত মেলে ধরে কাছ থেকে দেখে আঁতকে ওঠে। হাতের মানচিত্রই যেন পাল্টে গিয়েছে। মায়েরার অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে ভারী গলায় বলে, শিশওয়ালা, এসব কি করে হয়েছে বলুন না আপনার হাত। মায়েরার কথা বেঁধে যায়। সে গ্রামের মানুষের পোড়া হাত দেখেছে, কিন্তু এমন বিধ্বস্ত হাত কখনো দেখেনি। ইরফান মৃদু হেসে বলে, এই দুই হাত আমার বার্ডফ্লাওয়ারকে হার্ট করেছিল, তাই পানিশমেন্ট দিয়েছি। মায়েরার চোখ ভরে ওঠে। থেমে থেমে বলে, শিশরাজ, আপনি এসব? ইরফান অপরাধীর ন্যায় বলে, সালফিউরিক অ্যাসিড অ্যারেঞ্জ করতে টাইম লাগছিল বার্ডফ্লাওয়ার, লেট হওয়ার জন্য সরি। মায়েরা স্তব্ধ চোখে তাকায় ইরফানের দিকে। ইরফানের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, দুই চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান ভুরু কুঁচকে বলে, কাঁদছো কেন বার্ডফ্লাওয়ার? মায়েরা ঢোক গিলল। মাথা নিচু করে ইরফানের হাতের দিকে তাকালে তার দলা পাকিয়ে কান্নারা বেরিয়ে আসতে চাইল। মায়েরা ধীরে ধীরে মেঝেতে হাঁটু মুড়ে বসে। কাপা কাপা হাতে তার ছোট দুই হাতের ওপর ইরফানের দুই হাত রাখে। এরপর ইরফানের দুই হাতের মাঝে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। এটা আপনি কি করেছেন শিশুওয়ালা? আপনি কি করে পারলেন এমনটা করতে? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন? ইরফান অসহায় চোখে মায়রাকে দেখে। একটু পর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে মায়রার মাথা তুলে বুকে চেপে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, ইটস নর্মাল। মায়রা সোজা হয়ে বসে ইরফানের দিকে চেয়ে ইরফানের শার্টের কলার ধরে রেগে বলে, এটা নর্মাল? আপনার হাত চিনতে পারছি না আমি শিশরাজ, আপনি এটাকে নর্মাল কি করে বলছেন? ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ফোপাতে ফোপাতে ইরফানের বুকে আলতো হাতে থাপ্পড় দেয় আর বলে,
আপনি কি পাগল শিশরাজ? আপনি এমন কেন বলুন তো? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন? আমার ভীষণ কষ্ট হয় শিশরাজ। আপনি এটা কেন করলেন বলবেন? আমি তো বলেছিলাম, আমি ওই কথাটা রেগে বলেছি। আপনার বার্ড ফ্লাওয়ার কষ্ট পেলে আপনার কষ্ট হয়, আর আমার শিশুওয়ালা কষ্ট পেলে আমার কষ্ট হয় না? কথাগুলো বলতে বলতে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে মায়েরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছে ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।